সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমাদের মানিক মাইন্ডকে সমন্বয়কারী সানজিদুল ইসলাম তুলি 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল যে আয়না ঘর সারা বাংলাদেশে কিন্তু একটি আয়না ঘর না, আমাদের বিভিন্ন জরিপে 23টি আয়না ঘরের কথা আমরা শুনেছি। এই আয়না ঘর থেকে যে যেখানে আছে তাদেরকে মুক্তি দিতে হবে এবং জাতিসংঘ কর্তৃক জাতিসংঘের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করতে হবে এবং যারা এই গুম, খুন, ক্রসফায়ারের সাথে সরাসরি যুক্ত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের আওতায় আনতে হবে। সেই 24 ঘন্টার সময় পার হয়ে যাচ্ছে এবং এর মধ্যে আয়না ঘর থেকে গুম খুনের, বিশেষ করে যারা গুম হয়েছে তারা যদি ফিরে না আসে তাহলে মায়ের ডাক যে কর্মসূচি দেবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি এবং আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন সহ বাংলাদেশে যারা মানবাধিকার নিয়ে কাজ করছে আমরা সবাই সেই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করব। আজকে আমরা এখানে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা দেখেছি 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর আয়না ঘর থেকে জামাত ইসলামীর শীর্ষ নেতা সাবেক আমির গোলাম আজমের ছেলে বের হয়ে এসেছে। আমরা দেখেছি আয়না ঘর থেকে জামাত ইসলামের আরেকজন শীর্ষ নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান বের হয়ে এসেছে। আমরা দেখেছি আয়না ঘর থেকে সেই চিটাগংয়ের চাকমা তিনি বের হয়ে এসেছে, মাইকেল চাকমা। আজকে আমরা বলতে চাই 10 বছর 11 বছর পর যদি তারা ফিরে আসতে পারে, কোথায় সাজেদুল ইসলাম সুমন, কোথায় ইলিয়াস আলী, কোথায় চৌধুরী আলম, কোথায় পারভেজ হোসেন, কোথায় হুমায়ুন কবির, তাদেরকে আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই সেই কুষ্টিয়ার সাজ্জাদ হোসেন সবুজকে, আমরা দেখতে চাই রামপুরার মুয়াজ্জেম হোসেন তবুকে, আমরা দেখতে চাই রিদির বাবাকে, আমরা দেখতে চাই আহাদের বাবাকে, আমরা দেখতে চাই ইনসার বাবা বাতেনকে, যারা এই আয়না ঘরে বছরের পর বছর আজকে রয়েছে। আমরা দেখতে চাই আজকে যেসব শিশুরা জন্ম গ্রহণ করার আগেই তাদের বাবাকে তুলে নিয়ে গেছে, সেই শিশু এখন কারো 10 বছর, কারো 11 বছর, কারো 12 বছর, সেই সব শিশুরা যেন তাদের বাবার হাত ধরে স্কুলে যেতে পারে, তাদের বাবার কাছে বায়না করে ঈদের আগে নতুন জামা কাপড় কিনতে পারে। আজকে আমরা সেসব দেখতে চাই। আজকে আমরা বিশ্বাস করতে চাই বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের যারা নেতৃত্ব দিচ্ছেন, আজকে তাদের মধ্যে আইন উপদেষ্টা হিসেবে যিনি রয়েছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক আসিফ নজরুল, তিনি কিন্তু মায়ের ডাকের অনুষ্ঠান সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনে উপস্থিত হয়ে এই গুম খুনের প্রতিবাদ করেছিলেন। আজকে এই উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য যিনি শিল্প উপদেষ্টা হয়েছেন সেই আদিলুর রহমান খান, তিনি নিজেই কারাগারে গিয়েছিলেন, আজকে তিনি অধিকারের সম্পাদক এবং উপদেষ্টা হয়েছেন। আজকে উপদেষ্টা হয়েছেন ফরিদা আক্তার, যিনি মৎস্য উপদেষ্টা হয়েছেন এবং উপদেষ্টা হয়েছেন রেজওয়ানা বর্ণা। আমরা তাদের প্রত্যেকের কাছে প্রত্যাশা করি যেহেতু তারা বিগত 12 বছর এই গুম খুন নিয়ে কথা বলেছে, আজকে তারা নিজেরাই উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য হয়ে রয়েছেন, তারা যেন এই বিষয় যে 24 ঘন্টা আমরা বেঁধে দিয়েছি সেই 24 ঘন্টার মধ্যে এই আয়না ঘরে যারা রয়েছে তাদেরকে তাদের মায়ের করে ফিরিয়ে দেয়। আর যদি কেউ মৃত্যুবরণ করে তাদের মৃত্যু ডেথ সার্টিফিকেট রাষ্ট্র কর্তৃক দেয় এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আজকে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই দাবি তুলছি। আমরা বলতে চাই আজকে এমন একটি সময় এসে আমরা এখানে দাঁড়িয়েছি যে সময় আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্ত হাজার হাজার ছেলে মেয়েদের রক্তের উপরে কিন্তু একটি নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে
দাঁড়িয়ে আছি সেই বাংলাদেশকে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য ওই শাহবাগে যারা কিছু সংখ্যালঘুর সাইনবোর্ডে যারা আজকে নৈরাজ্য সৃষ্টি করছে তাদেরকে ধরে ধরে জিজ্ঞাসাবাদ করতে হবে তারা কোন ধর্মের কোন বর্ণের। আজকে সারা বাংলাদেশে মসজিদ হিন্দু সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার ছেলেরা মন্দিরের সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে আর তারা এই শাহবাগে এসে বলছে আমাদের হিন্দু বাড়িতে আমাদের মন্দিরে আক্রমণ করা হয়েছে। এই মিথ্যাচার যারা করছে তাদের থেকে দেশবাসীকে সজাগ থাকতে হবে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং তাদেরকে চিহ্নিত করে আসলে তারা হিন্দু কিনা সে বিষয়টি আজকে আমাদের কাছে প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা বলতে চাই আজকে যাদেরকে যারা দায়িত্ব নিয়েছে তারা একটি গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছে, তাদেরকে সুযোগ সৃষ্টি করে দিতে হবে। নির্বাচন কমিশন থেকে শুরু করে সকল যে স্তরগুলো আছে ঢেলে সাজাতে হবে এবং সেই ঢেলে সাজানোর মধ্য দিয়ে একটি নতুন প্রেক্ষাপট সৃষ্টি হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই প্রেক্ষাপট যখন সৃষ্টি হবে আমি মন খুলে যখন বলতে পারবো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এদেশ আমার, এ মাটি আমার, এ মাটিতে আমি জন্মগ্রহণ করেছি, তখনই একটি সুষ্ঠু নির্বাচন হলে যিনি প্রতিনিধিত্ব করবে তার জবাবদিহিতা আসবে। আবার যদি ব্যাক শর্টকাটে যদি নির্বাচন হয়ে যায়, আবার যদি আমি আমার ভোট কেন্দ্রে গিয়ে দেখি আমার ভোট আমি দিতে পারছি না, আমরা এরকম কোনো নির্বাচন চাই না। আমরা চাই আমরা ভোট কেন্দ্রে যাব, খুশি মতে যাব, আমার ভোট আমি দেব। গত 12 বছর ভোট দিতে পারিনি। যখন সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল তখন ভোট দিতে গিয়ে রক্তাক্ত হয়েছিলাম। সেই রক্তাক্ত দেহ নিয়ে আজকে সেই প্রয়াত ইমাজউদ্দিন স্যারকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার মাথায় হাত দিয়ে বলেছিল বাবু তোমার কি হয়েছে, আজকে তিনি নেই, সেই আমার রক্তের দাগ তার হাতে ছিল। আজকে জাফরুল্লাহ স্যারকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা যখনই যেখানে রেখেছি তিনি সেখানেই ছুটে এসে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, আজকে তিনি নেই। এই আন্দোলন করতে গিয়ে, এই দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আজকে আমাদের জীবন থেকে অনেকেই হারিয়ে গেছেন। আজকে তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে। আমরা পিয়াস করিমকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। আমরা জাপান সংগ্রামী সভাপতি শফিউল আলম প্রধানকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। কারণ এই শফিউল আলম প্রধান আমার মনে আছে 2013 সালে 10 ডিসেম্বর 4 ডিসেম্বর সুমন সভার জন্য গুম হয়েছিল আর এই 10 ডিসেম্বর শফিউল আলম প্রধান জাতীয় মানবাধিকার সমিতির মানববন্ধনে তিনি উপস্থিত হয়ে তিনি বক্তব্য রেখেছিলেন। আজকে আমরা এই কারণেই আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে বলবো আপনারা সজাগ থাকবেন, আপনারা সচেতন থাকবেন, আপনারা তৈরি থাকবেন। যে কোনো দুঃশাসনের বিরুদ্ধে, চলমান উস্কানির বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যারা অধিকারের কথা বলি, আমরা মানবতার কথা বলি, আমরা মানুষের কথা বলি, আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা পাশে দাঁড়াবো এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা এই সরকারের সুন্দর কাজের আমরা অবশ্যই তাদের প্রশংসা করব এবং তাদের সাথে থাকবো। আজকে এই কথা আমরা ব্যক্ত করতে বলছি। আমরা এই পর্যায়ে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ